এইখানে দেখতে পাচ্ছি শেখ হাসিনা এই মাত্র দেশের মাটিতে পা রাখেন এবং তিনি কিন্তু 16 ডিসেম্বর পাড়েকে এই তাণ্ডবগুলা করেন, তিনজনের অবস্থা খারাপ করেন, আপনারা দেখতে পারবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 এর সামনে থেকে কিন্তু 2 মিনিটকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আর দুইজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা, গুরুতর অবস্থায় তাদের ঢাকায় আনা হয়। এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে, তার উপরে এদিকে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কি হয়েছে এই নিয়ে সারা বাংলাদেশ উত্তাপ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। কেন হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে। স্বাধীন এই বাংলাদেশে 24 সালের 16 ডিসেম্বরের বিজয় দিবসটি পালিত হলো অন্যরকম রূপে। সমগ্র ঢাকা শহরের অলিগলি সহ সারা বাংলাদেশের রাস্তাঘাটে অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা, সবকিছু মিলিয়ে এবারের বিজয় দিবসটা উল্লেখযোগ্য। কিন্তু উল্লেখযোগ্য এই বিজয় দিবসে আমরা উল্লেখ করার মতো কোনো তথ্য আপাতত আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম। এইখানে দেখতে পাচ্ছি শেখ হাসিনা এই মাত্র দেশের মাটিতে পা রাখেন এবং তিনি কিন্তু 16 ডিসেম্বর পাড়েকে এই তাণ্ডবগুলা করেন, তিনজনের অবস্থা খারাপ করেন, আপনারা দেখতে পারবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 এর সামনে থেকে কিন্তু 2 মিনিটকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আর দুইজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে, তার উপরে এদিকে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কি হয়েছে এই নিয়ে সারা বাংলাদেশ উত্তাপ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। কেন হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল। এই ছাত্র দলের কর্মীরাই 5 আগস্ট ছাত্রলীগের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে যুব দল এবং ছাত্র দলের কিন্তু যৌথ সমন্বয় কিন্তু এই মুহূর্তে তাদেরকে আছে দূরে ক্যামেরা উপর থেকে দাও। এই মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা একটা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের সাথে একটা প্রাইভেট কারও ছিল আর সেই প্রাইভেট কার সহই কিন্তু এখান থেকে তাদেরকে ধরা হয়। তারা কিন্তু বেশ কিছুক্ষণ যাবতীয় কিন্তু এখানে তারা ঘুরছিলেন এবং তারা কিন্তু একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন না। সেটি আসলে ছাত্র দল এবং যুব দলের স্বেচ্ছাসেবক দলের নেতারা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে কিন্তু আরেকজনকে কিন্তু এখানে যে একজন দেখতে পাচ্ছি যে একজন কিন্তু তার কিন্তু আসলে কি পা নেই, তিনিও কিন্তু এখানে তিনি কিন্তু এইখানে দেখতে পাচ্ছি তারা মুখোমুখি সংঘর্ষ করতেছে এবং তারা একদল আরেক দলকে দাওয়া পাল্টা দাওয়া দিচ্ছে। এরই মধ্যেই কিন্তু সার্জিস হাসনাতের এই অবস্থা হয় এবং অন্যদিকে মির্জা ফখরুল সহ সবার কি অবস্থা হয় আপনারা দেখতে পারবেন। এবং এটা কিন্তু শেখ হাসিনা আসার পরেই এইসব হচ্ছে এবং তারা কিন্তু সাহস পেয়েছে আওয়ামী লীগ কর্মীরা, অন্যদিকে তাদের সাথে কিন্তু আরো সংগঠন যোগ দিয়েছে এবং তারা কিন্তু এই সাহসটি পেয়ে এইসব করতেছে। দেখেন তারা কিন্তু এই যে তারা ডিল মারতেছে, পাটকেল মারতেছে, অন্যদিকে পুলিশ রয়েছে এবং তারা কিন্তু এক প্রকার তারা ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে কিন্তু আরো বড় তাণ্ডব চালায়। আপনারা দেখতে পারবেন সবকিছু আমরা ঘটনাস্থলে থেকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। এই যে তারা কিন্তু ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে কিন্তু মূল ঘটনাটি ঘটায়। আপনারা ভিডিওটি আমাদের লাইভের সাথেই থাকুন, আপনারা দেখতে পারবেন মূল ঘটনাটি তারা কি করতেছে। এই যে তারা কিন্তু ভিতরে ঢুকে এবং তারা কিন্তু ভিতরে ঢুকেও ওই যে কেউ ইট পাটকেল, আবার কেউ বাঁশ বা যে যা কিছু পাচ্ছে সবকিছু নিয়ে কিন্তু তারা আন্দোলন করতেছে এবং তাণ্ডব চালাচ্ছে। এই আওয়ামী কর্মীদের তাণ্ডবগুলো আপনারা দেখতে পারবেন এবং তাদের দুই পক্ষে সর্বশেষ কি হয় এটাও দেখতে পারবেন এবং মূল ঘটনাটা এই যে বাহিরের অবস্থা এই তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছে, অন্যদিকে ভিতরে কিন্তু আরো ভয়ঙ্কর অবস্থা হয়। আমরা আপনাদেরকে ভিতরে মূল ভিডিওটি আপনাদেরকে দেখাবো, মূল জায়গায় আমরা যাবো এই যে এক এক করে অবস্থা এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখানে কিন্তু নেতা কর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতা কর্মী কিন্তু আসতেছে, লক্ষ লক্ষ নেতা কর্মী কিন্তু আজকের এই শরৎ উদ্যানে আসতেছে এবং আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা। আপনারা কোথেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। কতজনের সমাগম হচ্ছে? জি, কতজন লোক আসছেন আপনারা? কতজনের মতো? আমরা প্রায় 3000 লোক আমরা আগে নিয়ে আসছি এবং ট্রেনে আমাদের আরো 2000 লোকজন আসছে, প্রাইভেট কারে আসছে,
রাইসে আসছে। টোটাল আমরা প্রায় 5,000 লোকের জমায়েত করেছি এখানে। আপনারা আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। আপনি এখানে কি পোস্টে আছেন বা কিভাবে? আমি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রাণীর স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি। আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে জানান দিতে চাই, আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকে ইনশাআল্লাহ। একটা কিন্তু কথা আছে যে বগুড়াতে বিএনপির ঘাঁটি, সেই হিসাবে আপনারা আওয়ামী লীগ হিসাবে ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সুষম উন্নয়ন, আজকে সেই উন্নয়নের পক্ষে সারা বাংলাদেশে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে, তেমনি বগুড়াতেও আজকে তেমনি একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে সে গণজোয়ার আবারও নতুন করে প্রতিফলিত হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বগুড়া সদরে ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি তার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আগামীর বাংলাদেশ নিরাপদ, বগুড়া নিরাপদ, সারা বাংলাদেশ নিরাপদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দিবেন, আপনি কোন পদে আছেন বা কি হিসাবে আছেন? চেয়েছে এটা সব থেকে বড় আপডেট, যেখানে 19 ডিসেম্বর গোল বৈঠকে মিটিং হতে চলেছে, উপস্থিত থাকবে বাংলাদেশ, ভারত সহ চায়না। যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে যে এই মুহূর্তে আরাকান আর্মি বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে একের পর এক এরিয়া দখলে, কিন্তু অফিসিয়ালি সেটা কেউ স্বীকার করছে না এবং বাংলাদেশি মিডিয়াকে পর্যন্ত কোন ঠাসা করে দেওয়া হয়েছে। বাংলাদেশে ভয়ঙ্কর পলিটিক্স চলছে, আর এমন পলিটিক্স চলছে যে পলিটিক্স দূর থেকে একটু আবছা বোঝা গেল, ধীরে ধীরে বাইরে আসছে সমস্ত খবর। সমস্ত থেকে যে মেঘালয় সীমান্তে, বাংলাদেশ আর ভারত সীমান্তে উড়েছিল বাইরাক্তার TV-2, যেটা বাংলাদেশ উড়িয়েছিল, সেই খবর কনফার্ম করেছে মেঘালয়ের ডিজিপি, যে খবর আজকে আনন্দবাজারেও আপনারা জানেন যে দেওয়া হয়েছে। এবং অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটা আমি দিয়েও ছিলাম যে দেখুন 4 দিন আগেই আপনারা আপডেট হয়ে গেছেন, যে খবরটা আজকে দেখানো হচ্ছে। এখন আমি আপনাদেরকে সব থেকে বড় আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে 19 ডিসেম্বর হতে চলেছে গোল টেবিল বৈঠক, যেখানে বাংলাদেশ, ভারত সহ চায়না উপস্থিত থাকবে এবং ইতিমধ্যে চায়নাতে যাচ্ছেন NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। জানিয়ে দিই আপনাদেরকে, সেই বৈঠকে উপস্থিত থাকবেন, অর্থাৎ 19 ডিসেম্বর যে গোল টেবিল বৈঠক হয়েছে সেখানে উপস্থিত থাকবেন মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের দিক থেকে, ভারতের দিক থেকে থাকবেন S জয়শঙ্কর, এবং চায়নার দিক থেকে কে থাকবে সেটা এখনো ওপেন করা হয়নি। কেন ভাই, কি জন্য এরকম হঠাৎ করে বৈঠক, বা কেনই বা ভারতের কাছে সাহায্য চাইছে মোহাম্মদ ইউনূস? তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের ওপর থেকে হাত তুলতেই আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে গেছে, যেখানে বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে একের পর এক এরিয়া দখল করছে। কক্সবাজারকে টার্গেট করা হয়েছে, যেখানে কক্সবাজারের রোহিঙ্গা নেতা ওপেন বলেছেন যে আমরা আরাকান আর্মির সঙ্গে বসতে চাই, আমরা আরাকান আর্মির সঙ্গে বৈঠক করতে চাই। ভয় কাঁপছে জামাতে ইসলাম সহ আল কায়দার সঙ্গে, ওই যে জঙ্গি সংগঠন রয়েছে তার সঙ্গে যে টাই আপ রয়েছে, যেটাকে ওপেন করেছে আরাকান আর্মি সোর্সেস। কি বলেছে আমি আপনাদেরকে জানাবো। তারা পর্যন্ত থরথর করে কাঁপছে এবং বলছেন যে আমরা বসতে চাই। সেই কারণে গোল টেবিল বৈঠকে আরাকান আর্মিকে নিয়েই আলোচনা হবে এবং অতি অবশ্যই খুব স্বাভাবিক মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জানেন যে এই যে আরাকান আর্মির হঠাৎ করে এত দবদবা যে শুরু হয়েছে, এই যে আমাদের বর্ডার এরিয়াতে ঢুকে আমাদের এরিয়া দখল করতে লেগেছে, এই আরাকান আর্মি হালকা ফুলকা ভাবে নেওয়ার নেই। এই আরাকান আর্মির পেছনে সাপোর্ট রয়েছে চায়না সহ ভারতের, যার জন্য আপনাদেরকে জানিয়ে দিই যে ভারত এই আরাকান আর্মি বাংলাদেশের একের পর এক জায়গা অলরেডি দখল করতে লেগেছে, যেখানে 2 দিন আগে রিপোর্ট আমরা দেখলাম যে পুরোপুরি বলতে পারেন যে রাখাইনের 90% দখল করে এখন মানে পুরো বর্ডার এরিয়াতে বাংলাদেশ এবং মায়ানমার বর্ডার এরিয়া দখল করেছে আরাকান আর্মি, যেখানে টেকনাফ উপজেলার প্রশাসন পরিষ্কারভাবে বলে দিয়েছে নাফ নদীতে এখনো কারোর নামা যাবে না। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট,
টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ, যেটাকে নিয়ে অশান্তি চলছে বাংলাদেশে। দ্য মেন, আপনারা বলতে পারেন যে পলিটিক্স এর মেন কেন্দ্রবিন্দু হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপে নৌকা চলাচল পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে বিজিবি, এবং অর্থাৎ বাংলাদেশে বিজিবি এবং কোস্ট গার্ড হাই অ্যালার্টে রয়েছে বাংলাদেশের, এবং বাংলাদেশ খুব ভালোই বুঝতে পেরেছে যে বেটা পড়েছিলাম অন্য কিছু, সিলেবাসে চলে এসছে অন্য কিছু। আরাকান আর্মিকে ঠেকাতে গেলে ভারত প্লাস চায়নার হেল্প আমার লাগবেই, না হলে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত দখল হয়ে যাবে। কারণ আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশে যা ভয়ঙ্কর রাজনীতি চলছে তা একদম অন্যরকম। অর্থাৎ প্রথমেই জানাবো যে মিডিয়াকে কিভাবে কন্ট্রোল করা হয়েছে। মিডিয়া, বাংলাদেশের মিডিয়াকে এক কথায় বলতে পারেন কোন ঠেসা করা হয়েছে, তাদেরকে কিচ্ছু বলতে দেওয়া হচ্ছে না, যেটা মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট করেছে। যার জন্য এটা আমি হাওয়ায় হাওয়ায় কথা বলছি না, তথ্য রয়েছে আমার কাছে, যেখানে ভয়েস অফ আমেরিকা আর্টিকেলে দিয়েছে, পরিষ্কার ভাষায় লেখা আছে ভয়েস অফ আমেরিকায়, যে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট রিভোকস ক্রিডেন্সিয়াল অফ 50 জার্নালিস্ট, 50টার উপর জার্নালিস্টের এই যে সাংবাদিকতার যে একটা পরিচয় পত্র হয়ে থাকে সেটাকে পুরোপুরিভাবে বাতিল করেছে, এবং ওপেন লেখা হয়েছে যে বাংলাদেশে কোনো ডেমোক্রেসি নেই, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। অর্থাৎ খুব ভালোই বুঝতে পারছেন যে বাংলাদেশ মিডিয়া এই খবর কিছুতেই কভার করতে চাইছে না, যেখানে এটা মোটামুটি ওপেন হয়ে গেছে সোর্সেসের মাধ্যমে যে আরাকান আর্মি অলরেডি বাংলাদেশের ভেতরে ঢুকে টেকনাফ উপজেলার উপর দিয়ে, সেখানকার লোকজন তো এটাও বলছেন যে সামরিক বিমানকে পর্যন্ত উড়তে দেখা গেছে। অর্থাৎ প্রচন্ড, যদি আপনারা বলতে পারেন যে উত্তেজনা একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশের ভেতরে, সেটাও ভুল হবে না, সেটাও তার পালিত হলো অন্যরকম রূপে। সমগ্র ঢাকা শহরের অলিগলি সহ সারা বাংলাদেশের রাস্তাঘাটে, পথে প্রান্তরে, সমগ্র জায়গায় দল, মত, জাতি, ধর্ম, বর্ণ মানুষের এক মহা মিলন মেলায় রূপ নিয়েছে এবছরের 16ই ডিসেম্বরের মহান বিজয় দিবস। আওয়ামী লীগের গত 16 বছরের জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো, দেশের নাগরিকরা স্বাধীন সুষ্ঠুভাবে বিজয় দিবস পালন করতে পারেনি। কিন্তু আজ 2024 সালে এসে আমাদের সমগ্র বাংলাদেশের নাগরিকরা মন খুলে আনন্দ উচ্ছ্বাসের সাথে এই মহান বিজয় দিবসটি পালন করেছে। আমি বাংলাদেশের জনগণকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা জানেন গত 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচারের কারণে সারা বাংলাদেশের বিরোধী মতের রাজনৈতিক সংগঠনগুলো এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েছিল। যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাদেরকে বিনা বিচারে নির্বিচারে হত্যা করেছে, যাদেরকে রাতের বেলা গুম করেছে, খুন করেছে, আজ বিজয় দিবসে দেখলাম তাদের র্যালিতে, তাদের সমাবেশে, তাদের সেমিনারে, তাদের কনসার্টগুলোতে, তাদের অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ। সারা বাংলাদেশ থেকে যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল ফেসিবাদী শেখ হাসিনা, জুলুম অত্যাচার করে তাদের মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, সেই জামাত শিবিরের দখলে দেখলাম সমগ্র রাজধানীর অলি গলি, পথ প্রান্তর। আমি অবাক করে তাকিয়ে থাকলাম যে গত 16 বছর পর্যন্ত কতই না বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে, তাহলে জনগণ কেন এখনো তাদের বিরুদ্ধে না গিয়ে বরং বিজয় মিছিলে তাদের সাথেই সামিল হলেন? দেখলাম বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠানকে, দেখলাম তাদের কনসার্টকে, তিল ধরনের ঠাঁই নেই সেই জায়গায় সমগ্র মানুষের উপচে পড়া ভিড়। সেই সকাল থেকে জাতীয়তাবাদী দলের আয়োজনে সেই যে কনসার্ট চলছে, সেই কনসার্ট হচ্ছে সবার আগে বাংলাদেশ, একটি নাম, একটি চেতনা, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশের কনসেপ্ট গত 16 বছর ছিল না। তখন ছিল সবার আগে শেখ মুজিব, সবার আগে শেখ হাসিনা, সবার আগে আওয়ামী লীগ। কিন্তু আজ প্রথম বাংলাদেশে দেখলো সবার আগে বাংলাদেশ। তাও কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঠিক জায়গা মতো, যেখান থেকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালিত হবে, যেখান থেকে সংসদ সদস্যরা দেশের জন্য, জনগণের জন্য কথা বলবেন, সেই সংসদ সদস্যদের যেই জায়গা জাতীয় সংসদ ভবন, সেই ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষ আর মানুষ, উপচে পড়া ভিড়। মানুষের কাছে শুনে এসেছি, নিজে দেখে এসেছি, তারেক রহমানের সাহেবের সিদ্ধান্তেই এই নামটি হয়েছে সবার আগে বাংলাদেশ।
তাহলে আওয়ামী লীগ কি করতে পেরেছে? 16 বছর পর্যন্ত যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে, যাদেরকে জুলুম অত্যাচার করে ধ্বংস করতে চেয়েছে, তারাই তো আজকের রাজপথ দখল করে মিছিল করছে, মিটিং করছে, আনন্দ উল্লাস করছে এবং তাদের দেশকে নিয়ে তাদের ভাবনাগুলো তুলে ধরছে। আজ দেখলাম বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দেশপ্রেমে উজ্জীবিত হওয়া সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে র্যালি করতে। কই, আওয়ামী লীগের সময় এইরকম কোন মানুষ তো র্যালি করতে পারেনি। আমি দেখেছি ঢাকাতে নাগরিক কমিটি, তাদের বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সংগঠনগুলো তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, সমগ্র ঢাকা শহর অলিতে গলিতে আলোকিত করেছে, সাজসজ্জা করেছে, মনে হয়েছে যেন আমাদের সকলের হৃদয়ে একটি দোলা তৈরি হয়ে গিয়েছে। এই দোলাটাই আমরা গত 16 বছর উপভোগ করতে পারিনি, এই আনন্দটাই আমরা গত 16 বছর করতে পারিনি। আজ বাংলাদেশের সমগ্র জায়গায় যেই আনন্দটা হয়েছে, এরকম একটা আনন্দের জন্যই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল। কিন্তু আমরা সেই 1971 সালের স্বাধীনতাকে রক্ষা করতে পারিনি। 71 সালের স্বাধীনতাটাকে বিক্রি করে ফ্যাসিবাদী শেখ হাসিনা তার পরিবারের কাছে জিম্মি করে রেখেছিলেন। শুধু আমরা শুনতাম একটি দলের ঘেউ ঘেউ, সারা রাত ব্যাপী তাদের কোনো একজন নেতার কণ্ঠ উঁচু করে শুধু বক্তব্য, জাতিকে বিভ্রান্ত করা হতো, বিভাজন করা হতো। আর আজ বাংলাদেশের একদিকে জামাত শিবির, অন্যদিকে চরমোনাই, অন্যদিকে হেফাজত, অন্যদিকে বিএনপি, অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, অন্যদিকে ডান বাম সমস্ত রাজনৈতিক দলের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করে, আবেগ প্রকাশ করে, তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সবার আগে বাংলাদেশকে সবার আগেই মাথায় তুলে রেখেছে। এটাই স্বাধীনতা, এই স্বাধীনতাই আমাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই স্বাধীনতাকে সহ্য করতে পারছে না পাশে বসে শেখ হাসিনা, যে কারণে তিনি আমাদের বর্ডারের পাশের দেশটিতে গিয়ে বসে বসে ষড়যন্ত্র করছে এবং আজও মোদিকে দিয়ে, কসাই মোদিকে দিয়ে পোস্ট করাচ্ছে এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা নয়, এটা ভারতের স্বাধীনতা। আর সেই কারণেই 2024 সালে প্রয়োজন হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন, সেটা হচ্ছে এই 24-এর আজকের বিপ্লবী আন্দোলন। সেজন্যই আমরা বলি 71 থেকে 24 প্রত্যেকটি এক একটার সাথে কানেক্টেড, এবং এই 24-এর আন্দোলনটাই আমাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন যেমন হয়েছে, শেখ হাসিনার অপতৎপরতার বিরুদ্ধেও আন্দোলন হয়েছে। অতএব শেখ হাসিনা তারা এই রাষ্ট্র ব্যবস্থার নাম বাংলাদেশ থাকুক, সবার আগে বাংলাদেশ হোক, সেটা তারা চাবেন না। সে কারণেই মোদিজির পাও ধরে হাত ধরে ফেসবুকে পোস্ট করে বাংলাদেশকে বেইজ্জতি করানোর জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। আমি তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সমহিমায় এগিয়ে যাবে। বাংলাদেশ আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করতে ছাত্র জনতা, শিক্ষক, সুধী, এদেশের সকল পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাবে। আজ বিজয় দিবসে আমরা সেটাই প্রত্যাশা করতে পারি। আমাদের এই বিজয় কখনোই কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমরা চেয়েছিলে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে, নিজামীকে ফাঁসি দিয়ে, সাইদিকে হত্যা করে, গোলাম আজমকে মেরে ফেলে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলে, সাগর রনির কণ্ঠরোধ করে হত্যা করে, তোমরা চেয়েছিলে এম ইলিয়াস আলীকে গুম করে, এভাবে করে বিভিন্ন দলের সংগঠনের মানুষগুলোকে চিরদিনের জন্য শেষ করে দিতে। তোমরা চেয়েছিলে দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে, চিকিৎসা না দিয়ে জেলের মধ্যে মৃত্যু করতে চেয়েছিলে। কিন্তু তোমরা আজকের বাংলাদেশে নেই। আজ এই বাংলাদেশে দেশপ্রেমিক নাগরিকরা আছে। তোমরা আজকের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছো। এই প্রথম বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে আনন্দের সাথে উল্লাস প্রকাশ করেছে। একটা জিনিস এই দেশে নাই, সেটার নাম হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা নাই মানি বাংলাদেশটা উজ্জীবিত হয়েছে। শেখ হাসিনা নাই মানি বাংলাদেশটা স্বাধীনতার স্বপ্ন স্বাদ তার নিজের মতো পালন করার স্বাধীনতা পেয়েছে। শেখ হাসিনা নাই মানি সমগ্র প্রান্তে, পথে, মাঠে, ঘাটে, নদীতে, অলিতে গলিতে, রাস্তায়, লঞ্চে, গাড়িতে, প্লেনে আনন্দের ছোঁয়া লেগেছে। কারণ এই দেশে স্বৈরশাসক শেখ হাসিনা নেই, এই দেশে ফ্যাসিবাদ শেখ হাসিনা নেই, এই দেশে মুজিববাদের আর কোনো কণ্ঠ এখানে উচ্চারিত হয় না। অতএব
এটাই আমাদের স্বাধীনতা। গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা মেসেজ কিন্তু ক্যারি হচ্ছে। গতকালকে আমাদের বিজয় দিবসকে উপলক্ষ করে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন, তো তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন উচ্চপদস্থ যে ব্যক্তি, ব্যবসায়ী বা আরো বিভিন্ন শ্রেণীমহলের সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনুপস্থিত ছিলেন। এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন। এখন এই যে অনুপস্থিতিটা, এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে। মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা রেড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রেড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে? কারণ আমাদের অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু তার হাত থেকেই শপথ গ্রহণ করেছেন, ইভেন সংবিধানও তারা অনুসরণ করছেন, আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। এই যখন পরিস্থিতি, আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি এই সরকার রাষ্ট্রপতিকে আসলে সরানোর জন্য অথবা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকার টিম এ টিম বি যে চেষ্টা করেছিল, সেখানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনড় অবস্থানের কারণে রাষ্ট্রপতি টিকে আছেন। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এই অনুষ্ঠানে যাননি, দেন বিষয়টা নিয়ে একটা ভালোই আলোচনা তৈরি হয়েছে। আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রীতি অনুযায়ী বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টের বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি। এতে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন, প্রধান বিচারপতি যারা থাকেন, তিন বাহিনীর প্রধান যারা থাকেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা তারা আমন্ত্রণ পান। তো অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয় সম্পর্কে আসলে কোনো কিছু জানা যায়নি। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন, আর এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। আর এরপর আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছেন, প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকে উপস্থিত ছিলেন, তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের হাই কমিশন, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্তদের পরিবার, মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা, বিশিষ্ট নাগরিকরাও আপনার এখানে তারা কি বলা হচ্ছে উপস্থিত ছিলেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে বোঝা গেছে যে কি কারণে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে যাননি। কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক যেই উদযাপনের আমন্ত্রণ সেখানে তারা যাবে না, কারণ তার হাতে এখনো তাজা রক্ত লেগে আছে। তো আমাদের প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় আসলে কি কোনো কিছু ভেরি করে এই মুহূর্তে রাষ্ট্রপতির জন্য? আসলে কার্যত কোনো কিছু ভেরি করে না, কারণ এই অন্তর্বর্তী সরকার এটার 1 বছর সামথিং আছে, তারপর তারা সরে যাবে। এরপর আমজনতা হিসাবেই তারা ট্রিট হবেন, বিকজ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন না। তবে নতুন একটা পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে, সেটা আলাদা। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যাওয়া না যাওয়ার মধ্যে একটা রেড কার্ড যেটা আমরা ফিল করলাম, সেটার ইফেক্ট এমনও হতে পারে যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আবার রাজপথে নামতে পারেন। জাতীয় নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে, কারণ সরকারের 3টা লেয়ার আছে, একটা সরকারের মধ্যে কানেক্টেড, নাম্বার 2 হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, নাম্বার 3 হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তো 3টা কমিটি মিলেও বিএনপির মতন একটা দলকে এই মুহূর্তে সামলানো কিন্তু সম্ভব না। আবার জামাতের অবস্থানও আপনি যদি একটু খেয়াল করেন, রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুতেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন, অথবা শক্ত কোনো বক্তব্য দেন না যেটা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যায় অথবা বিএনপির সাথে সংঘর্ষ বাঁধে। মানে তারা একটা মিডল মধ্যস্থতাকারী বা মধ্যপন্থী
অবস্থানে কিন্তু বিলংস করছেন। তো প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় কেউ কেউ বলছেন যে এটা কোনো কিছু ভেরিফাই করে না, কারণ প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রপতিকে বহিষ্কার করার জন্য ক্ষমতা রাখেন না। সংবিধানের আলোকেই তাকে আসলে যদি রাষ্ট্রপতির পদত্যাগ হতে হয় সেটা একটা নানান মানে পারসেপশন ওভার করে যেতে হবে। বরঞ্চ রাষ্ট্রপতির হাতেই প্রধান উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করেছেন। কেউ কেউ বলছেন এটা এক দ্বৈত চরিত্র এই অন্তর্বর্তী সরকারের, যে রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করলেন, রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাচ্ছেন না। তো বিষয়টা হচ্ছে শপথটা তো নিতেই হবে সরকারে বসতে হলে, আর বাকি যে জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় বা স্কিপ করা যায়, আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত যিনি রাষ্ট্রপতি আছেন বা তিনি আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে নিজেকে দাবি করতেন, বাট রাইট নাও তিনি রাষ্ট্রপতি। তো সেই জায়গা থেকে কালকে কি বলা হচ্ছে ওনার অনুষ্ঠানে সম্ভবত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাননি, যদিও এই সম্পর্কে তার যারা চাইতে 24-এর গণ অভ্যুত্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কার্যকর বলার চেষ্টা করলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা নাহিদ ইসলাম যে 71-এ বিজয় এসেছে ঠিকই, কিন্তু তার পরিপূর্ণতা নাকি এসেছে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। মোটামুটি হাস্যকর কথা হলেও উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করে সেই কথা বলেছেন, 71-এ বিজয় আমাদের এসেছে ঠিকই, কিন্তু 24-এ তার পরিপূর্ণতা এসেছে। 24-এ কিভাবে 71-এর বিজয় দিবসের পরিপূর্ণতা আসলো সেটা একটা বড় প্রশ্ন, কারণ 24-এর আন্দোলন একটা সরকার পতনের আন্দোলন, একটা অপশাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সফল হওয়া 24-এর 5 আগস্ট, সেই সফলতা অনেক বড় সফলতা, সেটাকে খাটো করার কোনো কারণ নেই। কিন্তু যখন সেটাকে 71-এর বিজয়ের চাইতেও বড় করে দেখা হয় তখন মনে প্রশ্ন জাগেই যে 71-এর বিজয়কে পেছনে ফেলে দেওয়ার যে চেষ্টার কথা চারিদিকে আলোচনা হচ্ছিল সেটা সত্য হতে চলেছে কিনা। প্রধান উপদেষ্টা তার ভাষণে মহান মুক্তিযুদ্ধের কোনো বীরের নাম উল্লেখ করলেন না, বঙ্গবন্ধুর নাম তো উচ্চারণ করবেন না, এটা খুবই স্বাভাবিক। বঙ্গবন্ধু বাদ দিয়েও যারা রয়েছেন, মাওলানা ভাসানী রয়েছেন, এমনকি মেজর জিয়া রয়েছেন, জাতীয় 4 নেতা রয়েছেন, কারণ আমি উল্লেখ করতে দেখা গেল না, একটা সেক্টর কমান্ডারের নাম উল্লেখ করতে দেখা গেল না। অর্থাৎ 71-এর বীর সেনানীরা 71-এ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে মহান বিপ্লবের মাধ্যমে আমাদের এই মহান স্বাধীনতাটা এনেছিল, সেই স্বাধীনতাটা যেন এই সরকারের কাছে একটা ম্লান হয়ে যাওয়া ব্যাপার। 71-এর বীরদের কথা যদি তিনি উল্লেখ করতেন তাহলে আমার মনে হয় যে তিনি আরো মহৎ হতে পারতেন, তিনি আরো বড় হতে পারতেন। তিনি যদি আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে বঙ্গবন্ধুকে গুলিয়ে ফেলেন, আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে 71-এর বীর সেনানীদের গুলিয়ে ফেলেন, তাহলে সেটা বড় ধরনের একটা ভুল হবে। প্রধান উপদেষ্টার বিজয় দিবসের ভাষণ যদি বিজয়কে খাটো করার চেষ্টা হয় তাহলে সেই ভাষণ দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে অন্তত মনে হয় না। সেটাকে অ্যাভয়েড করা যেতই। বিজয় দিবসের প্রাক্কালে এসে ভাষণ দেওয়ার কোনো কারণই থাকতে পারে না যদি বিজয়ের বীরদের, মহান স্বাধীনতার বীরদের কথা আপনি অ্যাভয়েড করেন। প্রধান উপদেষ্টার ভাষণে একটা নতুন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা এসেছে সেটা হচ্ছে নির্বাচনের একটা দিনক্ষণের একটা ইঙ্গিত দিয়েছেন তিনি, নির্দিষ্ট করে বলেননি কিন্তু ইঙ্গিত দিয়েছেন, বলেছেন 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে নির্বাচন করা যেতে পারে। তবে আবার এটাও বলেছেন যে সংস্কার কার্যক্রমে যদি বেশি সময় লাগে তাহলে আরো 6 মাস সেখানে লাগতে পারে। কিন্তু প্রথম কথাই 2025-এর শেষ কিংবা 2026-এর শুরু, এই কথাটাকে যদি আমি মেইন কথা ভাবি তাহলে আজকে থেকে 3 মাস আগে, 3 মাসেরও বেশি সময় আগে যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন যে 1.5 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে নির্বাচন হবে, সেনাপ্রধানের সেই বক্তব্যকে প্রধান উপদেষ্টা নিজে স্বয়ং অস্বীকার করেছিলেন, বলেছিলেন এটা তো সরকারের কথা নয়, সরকার যখন বলবে তখন সেটা কথা। এখন সরকার বলেছে, সেনাপ্রধান 3 মাস আগে যেটা বুঝেছিলেন এখন সরকার 3 মাস পরে এসে সেটা বুঝছেন। তার মানে হচ্ছে সেনাপ্রধানের যে
মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মস্তিষ্ক অন্তত 3 মাস যে পিছিয়ে আছে সেটা বলাই যায়। এত তাড়াতাড়ি নির্বাচনের যে মোটামুটি রোড ম্যাপ একটা ঘোষণা করলেন, সেটাও যে নানা রকম চাপে, জাতীয় আন্তর্জাতিক নানা রকম চাপে, এটা বোঝাই যায়। নির্বাচনের তারিখ স্পষ্টভাবে ঘোষণা না হলেও অন্তত এই ঘোষণাকে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই স্বাগতও জানিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। কোথা থেকে দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।